আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী সহ সারা দেশ। জুলুম নির্যাতন বন্ধে মুসলিম রাষ্ট্র ও মানবাধিকার সংস্থাগুলোকে এক করতে বাংলাদেশকেও কার্যকর ভূমিকা রাখার তাগিদ। ফিলিস্তিন জিন্দাবাদ স্লোগানে মুখর ঢাকার রাজপথ। ইসরায়েলের গণহত্যায় আরব দেশগুলোর নীরব ভূমিকার নিন্দা। শুল্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠি। ৩ মাসের জন্য ৩৭% শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান। এবং ৪০ দেশের বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় শুরু হলো ইনভেস্টমেন্ট সামিট। নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালন করছে ঢাকা সহ গোটা দেশের মানুষ। নেতানিয়াহুকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়ে ছাত্র নাগরিকরা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট অবস্থান জানাতে হবে। সেই সঙ্গে গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্র ও মানবাধিকার সংস্থাগুলোকে এক করতে বাংলাদেশকেও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ফিলিস্তিনে গণহত্যা চলছে আর গোটা বিশ্বের মুসলমানরা ইসরায়েলি বর্বরতা চেয়ে চেয়ে দেখছে, এমনটা যে আর হবে না তার জানান দিচ্ছে বাংলাদেশ। দিনভর রাজধানীর রাজপথ উত্তপ্ত নানা বয়সী মানুষের স্লোগানে স্লোগানে। ফিলিস্তিনের হত্যাযজ্ঞ বন্ধে গোটা বিশ্বের মতো এদিন থমকে যায় বাংলাদেশও। ইচ্ছা হয়েছে রাস্তায় আমি এসেছি, ইনশাল্লাহ ভালো কিছু কথা বললে ভালো হবে। যদি নিজের সর্বস্ব দিয়ে এটার বিরুদ্ধে কিছু করতে পারতাম, আল্লাহ যদি সেই শক্তিটা দিত, তাই আমি সত্যিই যাইতাম। আমরা কিছুই করতে পারতেছি না, সত্যি কথা। আমরা তো যেতে পারছি না, আমাদের যতটুকু সম্ভব আমরা তাদের পাশে আছি সব সময় ইনশাআল্লাহ। আমরা বিশেষ কনফারেন্সের পক্ষ থেকে আমরা এই আন্দোলনের সাথে জড়িত হচ্ছি। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের সব শান্তিকামী রাষ্ট্রকে এক হওয়ার আকুতি ছিল বাংলার ছাত্র নাগরিকদের কণ্ঠে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, বাংলা মোটর, সায়েন্স ল্যাব, উত্তরা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জমায়েত করে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। পুরো বিশ্ব আমরা চুপ হয়ে আছি। আমরা শুধু বলতেছি দূর থেকে যে দোয়া করলেই হয়ে যাবে। শুধু দোয়া করলেই যদি হয় তাহলে লড়বে কে? আমি আমার বাচ্চাকে যদি এখন এই সব কিছু না দেখাই বা আমার ইসলাম সম্পর্কে না বুঝাই, তাহলে আমার বাচ্চা ভবিষ্যতে আরো কি শিখবে? যদি ওদের পণ্যগুলো আমরা বয়কট করতে পারি সমস্ত কিছু, তাহলে হয়তোবা ওরা দুর্বল হবে। ইসরায়েল থেকে যে ক্ষমতার নেশা, সে আস্তে আস্তে দেখা যাবে যে সারা বিশ্বকে সে আস্তে আস্তে ক্ষমতার মধ্যে এনে সব জায়গায় মানে সেই সাহসটা সে পাবে যে সে আরো অন্য কান্ট্রিতে সে হামলা করতেছে। জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি। পরে শাহবাগ, বাংলা মোটর হয়ে রাজধানীর ব্যস্ত সড়কে মিছিল করেছে তাদের কর্মী সমর্থকরা। কিভাবে ছোট ছোট বাচ্চাগুলা পাখির মতো মা বাবারা তাদের বাচ্চা দাফন করছে হাত ছাড়া, পা ছাড়া, মাথা ছাড়া। এর থেকে বিভৎস, এর থেকে নৃশংস এই 2025 সালে এরকম একটা উন্নত বিশ্বে আর কি হতে পারে? প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের হয়ে বাংলাদেশ রাষ্ট্রের যে সামর্থ্য আছে, সেই সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভয়েস অবশ্যই উঁচু করে তুলে ধরতে হবে। ফিলিস্তিনে আর যেন একটিও প্রাণ না ঝরে, পরিস্থিতি যেন শান্ত হয়, সেই দোয়া সবার কণ্ঠে। এমন দৃশ্য হয়তো বাংলাদেশের মানুষ আগে কখনো দেখেনি। ফিলিস্তিনের গাজায় যে বর্বরতা চলছে তার জন্য এই ঢাকার রাজপথে যেভাবে করে মানুষ নেমে এসেছে, যেভাবে করে প্রতিবাদ জানাচ্ছে গোটা বিশ্বের মুসলমানরা, যদি মুসলিম শাসকরা এক হয় তাহলেই হয়তো পরিস্থিতির কিছুটা হলেও বদল হবে বলে মনে করেন অনেকেই। এখন শুধুই প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি জরুরি এক হওয়া মুসলমানদের। আব্দুল সজীব, এটিএন বাংলা, ঢাকা। ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে দিনভর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ ও তার আশেপাশের সড়কে জড়ো হন দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ।
সবার কণ্ঠে এক সুরে ধ্বনিত হয় ফিলিস্তিনের জয়গান। এ সময় ইসরায়েলের পণ্য বয়কটের পাশাপাশি তাদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ হিসাবে আখ্যা দেন আলেম সমাজ। এ সময় আরব দেশগুলো নীরব ভূমিকায় থাকায় এর ধিক্কার জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। ইসরায়েলি আগ্রাসন আর সহ্য করতে পারছে না বাংলার জনগণ, তাই তো মজলুম গাজাবাসীর ডাকা বিশ্বব্যাপী কর্মসূচির সমর্থনে উত্তাল রাজধানী ঢাকা। দলমত নির্বিশেষে সবাই যেন আজ একতাবদ্ধ। জোহরের নামাজের পরপরই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বিশাল মিছিল বের করে ওলামা মাশায়েখ পরিষদ, ইসলামী আন্দোলন, ঢাকা মহানগর দক্ষিণ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেন সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি। আমাদের মুসলমানদের মনে নেতানিয়াহুর যতটা ক্ষোভ, তার দ্বিগুণ ক্ষোভ এই নামদারি ফেরাউনের বংশধরদের নিয়ে। আমরা হিটলারের মতো আরেকজন নেতাকে আমরা চাই, যারা ইহুদিদেরকে পৃথিবীর ভূমি থেকে নিশ্চিহ্ন করে দেবে। কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত চলে এই মিছিল। পুরান ঢাকার একদল তৌহিদি জনতাকেও দেখা যায় সেখানে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন তারা। গোটা বিশ্ব মুসলিম একত্রিতভাবে বিনয়ামিন নেতানিয়াহু সহ তার সমস্ত দোসরদের বিরুদ্ধে যুদ্ধ এবং জিহাদ ঘোষণা করেছে। এই জিহাদে গোটা মুসলিম মিল্লাকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে রাজধানীর মিরপুর, মহাখালী, প্রেস ক্লাব সহ রাজধানীর বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও জামাতি ইসলামী ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে দক্ষিণ জামাত। ওই তথাকথিত ইসলামী রাষ্ট্রগুলোর একটি সমন্বয় যে কমিটি ওয়াইসি, তারা প্রকৃত অর্থে ওই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীকে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেওয়ার লাইসেন্স দিয়েছে। পরে আবারও বিশাল মিছিল বের করে দক্ষিণ জামাত। এ সময় ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে রক্ষায় বাংলাদেশের মানুষ জীবন দিতেও প্রস্তুত বলে জানান তৌহিদি জনতা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে সারা বিশ্ব। তারই এক অংশ বাংলাদেশের রাজধানী ঢাকাকে দেখলো আজ নতুন করে। আজকে তারা যেভাবে রাজপথে নেমেছেন, তাদের কর্মসূচিতে যেভাবে সংহতি প্রকাশ করেছেন, সেখান থেকে তারা একটা আওয়াজ খুব বেশি করে বলছেন, ফিলিস্তিনের পাশে দাঁড়াতে গেলে মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নেই, হতে হবে শুধু মানুষ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। রাজধানীর বেশিরভাগ বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার সামনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা। এদিকে ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মনির হোসেন তপুর রিপোর্ট। অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতার প্রতিবাদে ফুঁসে উঠেছে শিশু, কিশোর, তরুণ সবাই। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সাড়া দিয়ে সকাল থেকেই ঢাকার রাস্তায় মিছিল নিয়ে বেরিয়ে পড়েন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের সামনে জড়ো হন। স্লোগানের মাধ্যমে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানান তারা। আমাদের বিশ্ব মোড়লদের কনসার্ন কোথায়? মানবিকতার সেই দিকগুলো কোথায়? এটা কোনো ধর্মীয় আন্দোলন না, এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানোর আন্দোলন। কিয়ামতের দিন আল্লাহ খোদাকে জবাব দিতে হবে, ওই ভাই বোনদেরকে জবাব দিতে হবে ওখানে আমাদের, যে আমরা কি করেছি। আপনারা আওয়াজ তুলুন। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। আমরা এই যুদ্ধ বন্ধ দেখতে চাই, কারো উপর যেন আর কোনো রকম গণহত্যা না চালানো হয়। ইসরায়েলের পণ্যগুলি যারা যারা ক্রয় করে থাকে, আমরা তাদের ইনডিরেক্টলি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতেছি। আমরা ইসরায়েলি পণ্য, সব পণ্য বয়কট করছি। আমরা ইসরায়েলের এই সব জঘন্য জেনোসাইড বন্ধ চাই। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে মুক্তি দিতে চাই। আজকে কয়েক লক্ষ ইহুদি পুরো বিশ্বকে অশান্ত করে রেখেছে। এদিকে একই দাবিতে রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসের পাশের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে
ছাত্র জনতা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেয়া হয়। ফিলিস্তিনের গাজায় আর কত নিষ্পাপ শিশুর প্রাণ গেলে টনক নড়বে বিশ্ববাসীর? যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গাজা ইসরায়েলি সন্ত্রাসীদের বর্বরোচিত গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মিছিল করছেন শিক্ষার্থীরা। অনেক স্থানে দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এ সময় গাজায় হামলা বন্ধে ইসরায়েল সরকারের উপর চাপ তৈরি ও নেতানিয়াহুর ফাঁসির দাবি জানান তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে জাহিদুল আলমের রিপোর্ট। ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদে অগ্নিগর্ভ চট্টগ্রাম। বিভিন্ন উপজেলায় আয়োজিত সমাবেশে অংশ নেন কয়েক হাজার মানুষ। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা পুরানো হয়। সমাবেশে গাজায় হত্যাকাণ্ডের ঘটনায় মুসলিম দেশগুলোর নীরব ভূমিকার জন্য ধিক্কার জানানো হয়। গাজায় ইসরায়েলের অব্যাহত হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষুব্ধরা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কট এবং তাদের দোসরদের সাথে সব সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল ছিল সিলেট নগরের বন্দর বাজার, জিন্দা বাজার ও চৌহাট্টা। এ সময় এই গণহত্যার প্রতি ঘৃণা জানিয়ে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসনের নিন্দা জানান তারা। আল আকসা মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই জন্য একমাত্র দায়ী হচ্ছে ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিন আমাদের স্বাধীন রাষ্ট্র, ওই রাষ্ট্র আমাদের স্বাধীনভাবে ফিলিস্তিনিরা নিজেদের ভূখণ্ডে স্বাধীন থাকবে, এটাই আমাদের হক সুপার মার্কেট পুরো বিশ্বের কাছে আমাদের দাবি। বরিশালে আশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় গাজাবাসীর সহায়তায় মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। রংপুর নগরীর জেলা স্কুল, টাউন হল, শাপলা মোড়, প্রেস ক্লাব, মেডিকেল মোড়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণপ্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বলেন, গাজায় গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতা হতাশাজনক। ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেন সকল শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা ইসরায়েলকে সন্ত্রাসী দেশ হিসেবে ঘোষণা করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ময়মনসিংহের টাউন হল মোড়ে বিক্ষোভ করেছেন সর্বস্তরের মানুষ। এ সময় গাজায় হত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপ, ইসরায়েলি পণ্য বয়কট ও তাদের বিচারের আওতায় আনার দাবি জানান। জাহিদুল আলম, এটিএন বাংলা। হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে এই নারী আইনজীবীকে গ্রেপ্তারের পাশাপাশি জব্দ করা হয় তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ। পরে উত্তরা পশ্চিম থানায় ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম বলেন, আসামির মোবাইল ফোন ও ল্যাপটপে সরকার বিরোধী প্রচারণার প্রমাণ পাওয়া গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর মামলায় তুরিন আফরোজকে আজ আদালতে তোলা হবে বলে জানান উত্তরা বিভাগের ডিসি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি কোনো অপরাধ আমার বিরুদ্ধে পাওয়া যায়, অবশ্যই হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা, সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি। নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরো তার বিরুদ্ধে মামলা রয়েছে। অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করব। বাংলাদেশের উপর নতুন করে আরোপিত 37% কর অন্তত 3 মাসের জন্য স্থগিত রাখার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, 3 মাসের মধ্যে সরকার দেশটিতে রপ্তানি বাড়ানোর বিষয়ে কাজ করবে।
চিঠিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে সমর্থন করবে বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশের শুল্ক সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। গত 2রা এপ্রিল বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের উপর বিদ্যমান শুল্কের পাশাপাশি অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প সরকার, যা নিয়ে বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। আমরা রিকোয়েস্ট করেছি তাকে to postpone the application of US reciprocal tariff measures on Bangladesh for 3 months to allow the interim government to smoothly implement its initiative to substantially increase US exports to Bangladesh. দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি দলের করণীয় ঠিক করতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেন দলের শীর্ষ নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনের সেশনে তিনি একথা জানান। এ সময় গভর্নর বলেন, আগামী সপ্তাহের মধ্যে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। স্টার্ট আপ কমিউনিটির জন্য সরকার সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। এতে বিশ্বের 40টি দেশের বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নিচ্ছেন। প্রথম দিন 60 জনের বেশি বিদেশি বিনিয়োগকারী চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড ও মিরসরাইতে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেন। এছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্ট আপ কানেক্ট সেশন অনুষ্ঠিত হয়। স্টার্ট আপ উদ্যোক্তাদের জন্য নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরেন বক্তারা। এতে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেন, স্টার্ট আপ কমিউনিটিকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ব্যাংক খাত। এজন্য বিশেষ ফান্ডও গঠন করা হয়েছে। সবাইকে জানাতে চাই, নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে। এটি কমার্শিয়াল ব্যাংকগুলোর মাধ্যমে শুধুমাত্র স্টার্ট আপ কোম্পানিগুলোকে দেওয়া হবে। 1 মাস আগেই এটি চূড়ান্ত হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে প্রথম দিনের সম্মেলন শেষে ব্রিফ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। তিনি বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার। বিনিয়োগের বাধা দূর করে ঢাকা সহ সারা দেশের স্টার্ট আপদের নিয়ে একসাথে কাজ করবে সরকার। নতুন বাংলাদেশে, নিউ বাংলাদেশ, আমরা কোলাবোরেটিভলি রেড টেপগুলোকে রিমুভ করার চেষ্টা করছি। স্টার্ট আপ কমিটির জন্য তারা যে চ্যালেঞ্জগুলো অনেক দিন ধরে ফেস করে আসছেন, যেই কারণে বাংলাদেশের স্টার্ট আপ কমিউনিটি যত বড় হওয়া উচিত ছিল তত বড় এতদিনে হয়নি, সেই রেড টেপগুলো আমরা সরকার থেকে রিমুভ করার চেষ্টা করছি। স্টার্ট আপের উদ্যোক্তাদের ডেকেছিলাম, ডেকে জিজ্ঞেস করছেন যে আপনাদের সমস্যাটা, টেল আস ইউর প্রবলেমস, আপনারা কোথায় প্রবলেম ফেস করছেন। তো আমরা আজকে ভিসিদেরকে, ভেঞ্চার ক্যাপিটালিস্টদেরকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছি যে সরকার থেকে আমরা জেনুইনলি উই হ্যাভ অল ইন্টেনশন টু রিমুভ অল দ্য রেড টেপস, যাতে স্টার্ট আপ কমিউনিটি থ্রাইভ করতে পারে। এছাড়া স্টার্ট আপদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের কিছু পলিসি পরিবর্তন, প্রত্যন্ত উপজেলায় উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পাওয়া এবং সকল স্থানে কম মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা সরবরাহে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরা হয় ব্রিফিংয়ে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ধাক্কায় ধসের মুখে এশিয়া ও ইউরোপের শেয়ার বাজার। সোমবার বিশ্বের প্রায় সব দেশেই এই অতিরিক্ত শুল্কারোপের প্রভাব দেখা গেছে। এশিয়ার বৃহত্তম শেয়ার বাজারগুলো ঊর্ধ্বমুখী তো নয়ই, কোনো সূচক স্থিতিশীল ছিল না। এদিন 8 থেকে 13% পর্যন্ত সূচক নামতে দেখা যায় এশিয়া জুড়ে। একই অবস্থা দেখা গেছে ইউরোপের শেয়ার বাজারে।
মহাদেশটির শীর্ষ দেশগুলোর স্টক এক্সচেঞ্জে 6 থেকে 10% বেশি দরপতন দেখা যায়। এ নিয়ে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এর কারণেই বিশ্বের অনেক নেতা আমেরিকার সাথে চুক্তি করতে মরিয়া হয়ে আছেন। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম নগদ মার্চ মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে। গত মাসে প্রতিষ্ঠানটি 34,000 কোটি টাকার বেশি লেনদেন করে। রেকর্ড গড়া এই লেনদেনের অধিকাংশই ছিল ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, পেমেন্ট এবং মোবাইল রিচার্জ। মার্চ মাস জুড়ে নগদ পেমেন্টে চলা উৎসবের খুশি নগদে বেশি ক্যাম্পেইনে প্রতি ঘন্টায় উপহার জেতার সুযোগ দিয়েছিল নগদ। এই ক্যাম্পেইনও বাজারে বেশ সাড়া ফেলে। আর এসব লেনদেনের সম্মিলিত প্রচেষ্টায় লেনদেনের নতুন রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। এই অসামান্য অর্জনে গ্রাহক, কর্মী, উদ্যোক্তা সহ সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। স্মৃতির বাঁধনে অবিরত 25 স্লোগানে অনুষ্ঠিত হল নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের 2000 সালের এসএসসি ব্যাচের রজত জয়ন্তী উৎসব। আয়োজনের টাইটেল স্পন্সর ছিল জুলফিকার স্টিল রিং রোলিং মিলস লিমিটেড। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়াম প্রাঙ্গণে আসতে শুরু করেন শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের আগমনে গোটা অনুষ্ঠানস্থল মিলন মেলায় রূপ নেয়। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহবুবুর রশিদ জুয়েল বলেন, পারিবারিক, ধর্মীয় শিক্ষা ও সামাজিক এই 3টি শিক্ষা যার মধ্যে রয়েছে তারা যে কোনো কঠিন পরিস্থিতিতেও জীবনে এগিয়ে যাবে। নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 45 জন সদস্যের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত সব ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তর রাজধানী সহ সারা দেশ। জুলুম নির্যাতন বন্ধে মুসলিম রাষ্ট্র ও মানবাধিকার সংস্থাগুলোকে এক করতে বাংলাদেশকেও কার্যকর ভূমিকা রাখার তাগিদ। ফিলিস্তিন জিন্দাবাদ স্লোগানে মুখর ঢাকার রাজপথ। ইসরায়েলের গণহত্যায় আরব দেশগুলোর নীরব ভূমিকার নিন্দা। শুল্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠি। 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান। এবং 40 দেশের বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় শুরু হলো ইনভেস্টমেন্ট সামিট। নতুন উদ্যোক্তাদের জন্য 900 কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।